গল্পকথাতে আজকে আপনাদের জন্য রয়েছে হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন গল্প মানবী। কথোপকথন। মানব সম্প্রদায়ের অন্যতম প্রধান ত্রুটি তাদের অপ্রয়োজনীয় কথা বলার প্রবণতা। তারা ৬০.৩৭ কথাই কারণ ছাড়া বলে। এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকা, পৃষ্ঠা ২০০৫। সময় সন্ধ্যা ৬টা, তারিখ ৯ নভেম্বর, সন ৪০০৯। ভবিষ্যতের পৃথিবী। কথা হচ্ছে কম্পিউটার কেন্দ্রের সাথে নির্মিতার। ভবিষ্যতের পৃথিবীতে মানুষের কোনো নাম নেই, সবই পিন নাম্বার। গল্প বর্ণনার সুবিধার জন্য নাম ব্যবহার করা হচ্ছে। নিতা: হ্যালো, আমার পিন নাম্বার 002838/037/2381। কম্পিউটার। নিমিতা: কেমন আছেন? নিমিতা: ভালো। কম্পিউটার: শুভ সন্ধ্যা। নিমিতা: শুভ সন্ধ্যা। কম্পিউটার: আমার প্রতি আপনার আদেশ বলুন। নিমিতা: আমি আমার স্বামীকে জন্মদিনে একটা উপহার দিতে চাই। কি উপহার দিব বুঝতে পারছি না। কম্পিউটার: আমাকে 2 সেকেন্ড সময় দিলে আমি আপনার স্বামীর প্রোফাইল দেখে নিতে পারি। নিমিতা: তার পিন নাম্বার কি দেব? কম্পিউটার: প্রয়োজন নেই, আপনার পিন নাম্বার থেকেই তারটা পাবো। নিমিতা: তা অবশ্য পাওয়া যাবে। কম্পিউটার: তিনি গম্ভীর স্বভাবের মানুষ, একা থাকতে পছন্দ করেন। কম্পিউটার গেম দ্য ওরিয়ন ডে তার অতি পছন্দের খেলা। এই খেলার পেছনে তিনি অনেক সময় ব্যয় করেন। নিমিতা: আপনি তাকে দ্য ওরিয়ন ডে খেলার নতুন ভার্সনটা দিতে পারেন। 50 ইউনিট খরচ পড়বে, লাইসেন্স ফি 10 ইউনিট। নিমিতা: একটি খেলার যন্ত্রণাতেই আমি অস্থির, দ্বিতীয় খেলা আমি কিনব না। কম্পিউটার: এইমাত্র আপনার স্বামী ডিএনএ প্রোফাইল আমাদের হাতে এসেছে। আমরা দেখতে পাচ্ছি তিনি সুখাদ্য পছন্দ করেন। নতুন একটা ফুড প্রসেসর বাজারে এসেছে। এটা প্রাচীন পৃথিবীর খাদ্য প্রস্তুতে বিশেষ পারদর্শী। দাম 1000 ইউনিট, একটু বেশি, কিন্তু ফুড প্রসেসরটি অসাধারণ। নিমিতা: আমাদের যে ফুড প্রসেসর আছে সেটাই যথেষ্ট। কম্পিউটার: আমাকে এই বিষয়টি নিয়ে আরো কিছুদিন সময় দিন। এই ফাঁকে আপনি আপনার স্বামীর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, তাতে অবশ্য সারপ্রাইজ এলিমেন্ট নষ্ট হবে। নিমিতা: আমি এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলতে চাচ্ছি না। কম্পিউটার: আপনার অনুমতি পেলে আমরা কথা বলতে পারি। এমন ভাবে কথা বলবো যেন তিনি বুঝতে না পারেন এর পিছনে আপনার কোনো ভূমিকা আছে। নিমিতা: সেটা কিভাবে বলবেন? কম্পিউটার: আমরা বলবো কার কি ধরনের উপহার পছন্দ এটা নিয়ে একটি গবেষণা হচ্ছে। আপনি সেই গবেষণার একটি অংশ। আপনি আপনার পছন্দের উপহারের তালিকা বলুন। নিমিতা: বুদ্ধি খারাপ না। কম্পিউটার: ধন্যবাদ, আমরা যথাসময়ে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। এলসি স্ক্রিনের পর্দা নীলাভ হয়ে গেল। নিমিতা ফুড প্রোর দিকে এগিয়ে গেল। রাতের খাবারের সময় হয়ে গেছে। নিমিতা ফুড প্রোর বোতাম টিপতেই মিষ্টি গলার স্বর শোনা গেল। ম্যাডাম, মাঝরাতে কি নতুন কিছু তৈরি করব? নতুন মানে কি? মার্জিয়ান সালাদ। এই সালাদ মঙ্গল গ্রহের অধিবাসীদের অত্যন্ত প্রিয়। এক ধরনের হার্ব ব্যবহার করা হয় যা শুধুমাত্র মঙ্গল গ্রহেই জন্মে। আমি অবশ্য অরিজিনাল হার্ব ব্যবহার করব না, সিনথেটিক হার্ব ব্যবহার করব। সালাদের সঙ্গে আর কি থাকবে? মেইন ডিশে ভেড়ার মাংসের সঙ্গে একটা স্টিকি রাইসের প্রিপারেশন কি দেব? সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর 7 ভাগ মানুষের কাছে এই খাবারটি প্রিয়। এই খাবারটা দাও, আর সঙ্গে অন্য একটা আইটেম থাকুক। কি আইটেম দেব? তোমার ইচ্ছা মতো দাও, সারপ্রাইজ আইটেম। ডেজার্টে কি আইসক্রিম দেব? না, আইসক্রিম আমাদের দুজনেরই খুব অপছন্দের, এটা তুমি জানো। জানার পরেও আমি আইসক্রিম দিতে যাচ্ছি, কারণ আজ রাতের মেনুর সঙ্গে সবচেয়ে ভালো যাবে আইসক্রিম। আমি লক্ষ্য করেছি তুমি সবসময় তোমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দাও। আমি স্বাধীনভাবে কিছু করতে পারি না। ম্যাডাম, এর প্রধান কারণ আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, সিদ্ধান্ত নিতে পারেন না।
জন্মদিনে কি উপহার দিবেন এই সিদ্ধান্ত পর্যন্ত আপনি নিতে পারছেন না, আপনাকে মূল কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। তুমি কিভাবে জানলে? ম্যাডাম, কেন জানবো না, আমি মূল কম্পিউটারের সঙ্গে যুক্ত। সরি, ভুলে গিয়েছিলাম। জন্মদিনে উপহার বিষয়ে কি আমি কোনো উপদেশ দিতে পারি? না, তোমার কাছে রান্না করা, উপদেশ দেওয়া না। জন্মদিনে বিশেষ কি খাবার রান্না হবে এই বিষয়ে কিছু ভেবেছেন? না। আমি কি ভাববো? না, তোমাকেও ভাবতে হবে না, যথাসময়ে আমি সিদ্ধান্ত নেব। ম্যাডাম, রাতের খাবার তৈরি হয়ে গেছে। গুড। আপনি স্যারকে ডেকে নিয়ে আসুন। যদিও স্যার এখন খুব আগ্রহ নিয়ে নিউজ চ্যানেল দেখছেন, চট করে তাকে খাবার টেবিলে আনা যাবে না। আমি ইচ্ছা করলে নিউজ চ্যানেল আমার স্ক্রিনে নিয়ে আসতে পারি, স্যার খেতে খেতে নিউজ দেখতে পারবেন। তবে নতুন বিধিমালা তা সম্ভব না। খাবার খেতে হবে উত্তেজনাবিহীন পরিবেশে, সেখানে হালকা মিউজিক চলতে পারে, আর কিছু না। তুমি বেশি কথা বলো। ম্যাডাম, আমাকে প্রোগ্রাম করা হয়েছে বেশি কথা বলার জন্য। আপনারা দুজন মাত্র মানুষ, দুজন দুজনের কথাই শুধু শোনেন। এতে বিরক্তির সম্ভাবনা তৈরি হয়, টেনশন তৈরি হয়। দুজনের মাঝখানে আমার কথা ফিলারের মতো আসে, এতে টেনশন কমে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে। প্লিজ স্টপ। ফুড প্রো দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ করল। নিনিতা তার স্বামীর ঘরের দিকে রওনা হলো। নিনিতার স্বামীর একটি নাম দেওয়া যাক, ধরা যাক তার নাম কুন। পিন নাম্বার ব্যবহার করে গল্প চালিয়ে নেওয়া কঠিন, যদিও ভবিষ্যতে পৃথিবীর কাছে মানুষের পরিচয় হিসেবে পিন নাম্বারের বিকল্প নেই। পিন নাম্বারে একজন মানুষের সকল তথ্য থাকে। নিনিতার পিন নাম্বার দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যাক। নিনিতার পিন নাম্বার 002838/037/2381। প্রথম ডিজিট 0 বলছে সে একজন মেয়ে। পুরুষ হলে প্রথম ডিজিট হতো 1। তার পরের 5টি ডিজিট বলছে তার ডিএনএ কোড, যা হলো 02838। তারপর ডিজিট তার বয়স বলছে। নিনিতার বয়স 41। এই সংখ্যা বয়সের সঙ্গে সঙ্গে বদলাবে। অবলিকের পরে আছে 037। এর মধ্যেই নিনিতার পেশা এবং মেডিকেল প্রোফাইল বলা হচ্ছে। সর্বশেষ 4টি ডিজিট হচ্ছে 2381। এটি সরকারের পক্ষ থেকে দেওয়া একটি সংখ্যা, যার অর্থ সরকার, মূল কম্পিউটার সিডিসি জানবে। তবে সর্বশেষ ডিজিটটির অর্থ পরিষ্কার। সর্বশেষ ডিজিট 1 এর অর্থ এই তরুণীকে সন্তান গ্রহণের লাইসেন্স দেওয়া হয়নি। যেসব তরুণীর সর্বশেষ ডিজিট 2, তারা সন্তান গ্রহণের লাইসেন্স পেয়েছে। পৃথিবীর মাত্র 0.003 ভাগ তরুণী এই লাইসেন্স পায়। কারা লাইসেন্স পাবে তা ঠিক করা হয় লটারির মাধ্যমে। এই লটারি প্রতি 4 বছর পর পর একবার করা হয়। লটারির দিন পৃথিবীতে ছুটি থাকে, কারণ ওই দিনটি মহা উৎসবের একটি দিন। কুনের কাছে ফিরে আসি। সে গ্যালাক্সি নিউজ দেখছে। গ্যালাক্সিতে বিশেষ বিশেষ ঘটনার ফুটেজ দেখানো হচ্ছে, তাৎক্ষণিক নিউজ না। গ্যালাক্সির যে অংশ 1 লক্ষ আলোকবর্ষ দূরে, পৃথিবীতে আলো আসতে 1 লক্ষ বছর লাগবে। তাদের ভিডিও ফুটেজ হবে 1 লক্ষ বছরের পুরনো। ওরিয়ন নক্ষত্রের একটি গ্রহকে দেখানো হচ্ছে। তাদের বুদ্ধিমান প্রাণীদের নিয়ে প্রতিবেদন। নিনিতা এসে কুনের রিভলভিং চেয়ারে হাত রাখলো। কুন টিভির পর্দা থেকে চোখ না সরিয়ে বলল, এই গ্রহের প্রাণীগুলো দেখো, হিউম্যানয়েড, অবিকল মানুষের মতো, শুধু 4টা করে হাত। কি সুন্দর দেখতে, তাই না? নিনিতা বলল, দেখতে কুৎসিত, মাকড়সার মতো লাগছে। কুন বলল, মোটেও মাকড়সার মতো লাগছে না, দেখো কি গ্রেসফুল। ইভলিউশনে ওরা আমাদের চেয়ে এগিয়ে, 4টা হাত ওদেরকে অনেক এগিয়ে দিয়েছে। নিনিতা বলল, খেতে আসো। ফুড প্রো টেবিল সাজিয়েছে। 2টি প্লেটে ন্যাপকিন, কাঁটা চামচ। প্লেটের পাশে 60 মিলিমিটার করে ক্যাম্পিয়ান রেড ওয়াইন, আলাদা সালাটের বাটি, মেইন কোর্স, ডেজার্ট। ক্যান্ডেল লাইটের ব্যবস্থা আছে, মোমবাতি জ্বলছে।
খাবার শেষ হওয়া মাত্র সব চলে যাবে ফুড প্রোর ওয়েস্ট ডিসপোজালে। সবই অ্যাটমিক প্লেসারে নষ্ট করে ফেলা হবে, আবার নতুন করে তৈরি হবে। সালাদ মুখে দিয়ে কোন বলল, অসাধারণ। নিন্তা বলল, অসাধারণ বললে কেন? তিতকুট একটা জিনিস, আঠালো, নাকে ঝাঁজ লাগছে। কোন বলল, মজা তো এখানেই, তুমি না খেলে তোমার সালাতের বাটিটা এগিয়ে দাও। নিন্তা সালাতের বাটি ঠেলে দিয়ে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, ফুড প্রো তোমার পছন্দের দিকে খেয়াল রেখে খাবার তৈরি করে, আমার পছন্দ সে হিসেবে ধরে না। ফুড প্রো বলল, ম্যাডাম কথাটা ঠিক না, আপনার মেজাজ কোনো কারণে খারাপ বলে আপনি খেয়ে আনন্দ পাচ্ছেন না। নিন্তা বলল, আমাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে তুমি কথা বলছো কেন? সরি, আপনাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমি কথা বলবো না। আপনাদের ডিনার আনন্দময় হোক। খাবার শেষ হওয়ার পরেও কোনো কথা বলবে না। সফট কোনো মিউজিক কি দিব ম্যাডাম? নিন্তা জবাব দিল না। হালকা বাজনা শুরু হলো। মোমবাতি শিখা বাজনার সাথে যুক্ত। শিখা তালে তালে কাঁপছে, মাঝে মাঝে বড় হচ্ছে, ছোট হচ্ছে, এদিক ওদিক দুলছে। অপূর্ব আলোক নৃত্য। কোন বলল, কম্পিউটার সেন্টার থেকে আমাকে টেলিফোন করেছিল, জানতে চাচ্ছিল আমার পছন্দের উপহার কি। তারা নাকি কি একটা গবেষণা করছে। তুমি পছন্দের উপহারের তালিকায় কি কি নাম দিয়েছো? আমার একটাই পছন্দ, তার নাম দিয়েছি ক্র্যাব নেবুলার পঞ্চম গ্রহের পশু রিডি। পাগল নাকি? একটা রিডির দাম কত তুমি জানো? জানি, 2 মিলিয়ন ক্রেডিট। ওরা আমার কাছ থেকে আমার পছন্দের তালিকা চেয়েছে, দামের কথা জিজ্ঞাসা করেনি। তোমার পছন্দ কি বলো তো? নিন্তা বলল, আমার আর যাই হোক রিডি পছন্দ না। ফ্রুট প্রো অবাক গলায় বলল, ম্যাডাম রিডি কেন পছন্দ করবেন না? রিডি একমাত্র পশু যে সব পশুর ভাষা বুঝে, আবার সেই ভাষায় কথা বলতে পারে। নিন্তা বলল, ভাষাবিদ পণ্ডিতের আমার কোনো প্রয়োজন নেই। তার চেয়েও বড় কথা, তুমি আমাদের কথার মধ্যে নাক গলাচ্ছ কেন? ফুড প্রো বলল, হঠাৎ চিড়ির প্রসঙ্গ উঠল তো নিজেকে সামলাতে পারলাম না। পেট রাখার অনুমতি দিলে আমি একটা রিডি পুষতাম, তাকে নানান রকমের খাবার বানিয়ে খাওয়াতাম। অনেক কথা বলে ফেলেছ, আর না। আপনাদের খাবার কি শেষ? টেবিল সরিয়ে ফেলবো? হ্যাঁ। নিনিতা এবং কোন সরে দাঁড়ালো। খাওয়া দাওয়া শেষ হবার পর খাবারের ঘর গুছানোর দৃশ্যটা দেখতে ভালো লাগে। এই দৃশ্য অসংখ্যবার দেখা, তারপরেও মনে হয় প্রথমবার দেখা হচ্ছে। ফুড প্রোর ময়লা নিষ্কাশন প্যানেল খুলে গেল। সেখান থেকে দুটো হাত বের হয়ে টেবিলের উপর থেকে থালা বাসন, মোমবাতি, অবশিষ্ট খাবার টেনে ভিতরে ঢুকিয়ে দিল। খটখট শব্দ হচ্ছে। চেয়ার এবং টেবিল ভাঁজ হচ্ছে। এখন চেয়ার এবং টেবিল ঢুকে যাচ্ছে সার্ভারের ভিতর। ভ্যাক কাজ করতে শুরু করেছে। ভ্যাক চেয়ার টেবিলের নিচের জায়গাটা নিমিষে ঝকঝক করে ফেলবে। তারপর সেখানেই পাতা হবে ঘুমানোর আরামদায়ক বিছানা। লোবিশ সুপার পাউডার ভর্তি তোষক, চাদর এবং বালিশ চলে আসবে। যে বিছানায় শুবে তার শরীরের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে লোবিশ সুপার পাউডার তার তাপমাত্রা বদলাতে থাকবে। নিনি তার স্বামীর দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমাবে কখন? বুঝতে পারছি না, ঘুম পাচ্ছে না। পে চ্যানেলে কিছু দেখবে? অযথা ক্রেডিট নষ্ট করে লাভ আছে? কোন বলল, রাস্তায় বের হলেও তো 100 ক্রেডিট করে লাগবে। ফুড প্রো বলল, আজ রাত 11টা পর্যন্ত বাইরে বের হলে ক্রেডিট খরচ করতে হবে না। নিন্তা বলল, না কেন? আপনাদের দুজনের কারোই মনে নেই আজ সেই বিশেষ রাত। আজ রাত 12টায় ভাগ্যবান তরুণীদের তালিকা ঘোষণা করা হবে, যারা সন্তান নিতে পারার লাইসেন্স পাবেন। নিন্দা শুকনো গলায় বলল, ও আচ্ছা। এই বিষয়ে তার আগ্রহ নেই, কারণ তার বয়স 41। সন্তান নেবার লাইসেন্স 40-এর পরে কোনো মহিলাকেই দেওয়া হয় না। নিন্দা স্বামীর দিকে তাকিয়ে বলল, চলো বের হই, বিনা ক্রেডিটে কিছুক্ষণ ঘুরে আসি। কোন বলল,
এখন কেন জানি বের হতে ইচ্ছা করছে না। ফুড প্রো বলল, সুযোগ নষ্ট করা ঠিক হবে না স্যার। আজকে বাইরের আবহাওয়া অত্যন্ত আরামদায়ক। তাপমাত্রা 17°C, বাতাস বইছে, চেরি গাছে ফুল ফুটেছে, রাস্তার মোড়ে মোড়ে কনসার্ট হচ্ছে। নিতা বিরক্ত গলায় বলল, এই খবরগুলো আগে বলনি কেন? বেশ কয়েকবার বলতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন বলে আমি বলিনি। তাছাড়া আপনারা দুজনের কেউই বাইরে যাওয়ার বিষয়ে কখনো আগ্রহী না। নিতা স্বামীর দিকে তাকিয়ে বলল, যাবে? কোন হতাশ গলায় বলল, বুঝতে পারছি না। ফুটপ্রো বলল, 5th মোড়ের রোডে মহান শিল্পী আহান গান করবেন, তার বিখ্যাত চন্দ্রগীতি। এই সুযোগ হারানো ঠিক হবে না। নিতা বলল, চন্দ্রগীতি আমার কাছে খুবই ফালতু মনে হয়। কোন বলল, ফালতু মনে হলেও চন্দ্রগীতি শোনার সময় তুমি কেঁদে বুক ভাসাও। চলো যা যাক। 5th রোড লোকে লোকারণ্য, কারো মুখে কোনো কথা নেই, ফিস ফিস করেও কেউ কিছু বলছে না। মাঝে মাঝে দমকা বাতাসে চেরি গাছের পাতা নড়ছে, সেই শব্দ দুরাগত সঙ্গীতের মতো কানে বাজছে। মহান শিল্পী আহানের জন্য ছোট্ট একটা স্টেজ করা হয়েছে। চন্দ্রবৃক্ষের গোল চত্বরের মাঝে রিটো পরিবারের তৈরি স্টেজ, মনে হয় পাথরের বেদি। সেখান থেকে নরম আলো বের হচ্ছে। স্টেজের নাম আহান বেদি। এই বেদিতে তিনি ছাড়া কেউ গান করেন না। শহরে চন্দ্রবৃক্ষের 3টি গাছ শুধু এখানেই আছে। যদিও বলা হয় চন্দ্রবৃক্ষ, কিন্তু এই বৃক্ষ বৃহস্পতির টিটান থেকে আনা। বৃক্ষের ফসিল থেকে জেনেটিক পদ্ধতিতে নতুন জীবন দান করে। পাতাশূন্য এই বৃক্ষ একসময় তার ডালপালা ছড়িয়ে দেয়, যার রং গাঢ় নীল। আহান দলবল নিয়ে গান করেন না, একা গান করেন। ছোট্ট স্টেজ তার জন্য যথেষ্ট। গানের মাঝে মাঝে তিনি শীষ দেন। বলা হয়ে থাকে আহানের শীষের জন্ম এই পৃথিবীতে না, অন্য কোনো সুরলোক, যার সন্ধান মানুষ এখনো পায়নি। নিনিতা স্বামীকে নিয়ে এগোচ্ছে। কোন বলল, আর কাছে যাবার দরকার কি, এখান থেকে ওনাকে পরিষ্কার দেখা যাবে। নিনিতা ফিস ফিস করে বলল, এত শব্দ করে কথা বলছে কেন? সরি। তারা বড় একটা চেরি গাছের নিচে দাঁড়ালেন। প্রায় সঙ্গে সঙ্গে মহান শিল্পী আহান স্টেজে ঢুকলেন। স্টেজের মাঝখানে নতজানু হয়ে দর্শকদের সম্মান প্রদর্শন করলেন। বেদির আলো এসে পড়েছে তার চোখ মুখে। কি সুন্দরই না লাগছে দেখতে। বালক বালক চেহারার একজন মানুষ, বড় বড় চোখ। সেই চোখের দৃষ্টিতে গভীর দুঃখ, যেন তিনি কিছুক্ষণ আগেই তার অতি প্রিয়জনকে হারিয়েছেন, যার সঙ্গে এই জীবনে আর দেখা হবে না। আহান নতজানু হবার সঙ্গে সঙ্গে দর্শকরা সবাই নতজানু হয়েছিল। তিনি উঠে দাঁড়ালেন, দর্শকরাও উঠে দাঁড়ালেন। কোন স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, অনেকের ধারণা আহান এই গ্রহের মানুষ না, অন্য গ্রহের। নিতা বিরক্ত গলায় বলল, অতি বিখ্যাতদের নিয়ে নানান গল্প প্রচলিত থাকে। কোন বলল, তাও ঠিক। আহান কথা বলা শুরু করেছেন। প্রতিটি শব্দ স্পষ্ট এবং সুরেলা। নিন্দার মনে হলো, এই মানুষটা গান না করে শুধু শুধু কথা বলে, তাও মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিঃশব্দে শুনবে। আজ রাত অতি আনন্দের রাত। কিছু মা সন্তান ধারণের লাইসেন্স পাবেন। আহা, তাদের হৃদয়ে কতই না আনন্দ। আমি এক অতি অভাজন আহান, তাদের আনন্দ আমাকে স্পর্শ করছে। আমার চোখও তাদের আনন্দে সিক্ত। আহান চোখ মুছলেন। দর্শকদের বেশিরভাগই চোখ মুছল। আহানের কথা শুনে তাদের চোখও ভিজে উঠেছে। আহান বললেন, আজকে চন্দ্রগীতি ভাগ্যবতী মায়েদের উদ্দেশ্যে নিবেদিত। সঙ্গে সঙ্গে গান শুরু হলো। গানের প্রথম অন্তরা শেষ হয়েছে। আহান শীষ দিতে শুরু করেছেন। সুরের ওঠানামায় সবার মনে হচ্ছে গভীর বিষাদের সমুদ্রে সবাই ভাসছে। বিষাদ আরো তীব্র হবে। একসময় সবাই ডুবে যাবে গভীর বিষাদে। নির্মিতা স্বামীকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। কোন স্ত্রীকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, তাতে কোনো কাজ হচ্ছে না। রাত 12টা পার করে নিমতা ঘরে ফিরল। ঘরে কফির গন্ধ।
ফুড প্রো আগে ভাগেই কফি বানিয়ে রেখেছে। ফুড প্রো আগে ভাগে কিছু কাজ করে যা নিন্দার পছন্দ, অথচ তার কফি খেতে ইচ্ছা হচ্ছে। নিন্দা বলল, কফি নষ্ট করে দাও, কফি খাবার কোনো ইচ্ছা আমার নেই। ফুড প্রো বলল, ম্যাডাম শ্যাম্পেনের একটা বোতল কি খুলবো? নিন্দা বলল, শুধু শুধু শ্যাম্পেনের বোতল কেন খুলবে? ফুড প্রো বলল, ন্যাশনাল ইনফরমেশন সার্ভিস জানিয়েছে আপনি সন্তান গ্রহণের লাইসেন্স পেয়েছেন। আপনাকে অভিনন্দন। টেলিভিশন চালু করুন। সুরের মহান জাদুকর আহান প্রতিটি লাইসেন্স পাওয়া মাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। নতুন সব মাকে তিনি চন্দ্রমাতা সম্বোধন করছেন। রিনিতা ঘোরের মধ্যে চলে গেছে। তার কাছে মনে হচ্ছে সবকিছু দুলছে। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীর ঘামছে। রিনিতা স্বামীর দিকে তাকিয়ে চিৎকার করে বলল, টিভি চালু করছো না কেন? কোন ছুটে গিয়ে টিভি চালু করল। পর্দায় আহানের আনন্দময় মুখ। তিনি বললেন, চন্দ্রমাতা তোমাকে অভিনন্দন। তোমার কোল আলো করে যে চন্দ্র শিশু আসছে তাকেও অভিনন্দন। কোন ফুড প্রোর দিকে তাকিয়ে বলল, এই গাধা, শ্যাম্পেনের বোতল খুলছো না কেন? ফুড প্রো শ্যাম্পেনের বোতল খুলতে খুলতে বলল, গাধা নামক প্রাণী পৃথিবী থেকে কত আগে এক্সটিংক্ট হয়ে গেছে, অথচ তাকে জড়িয়ে গালিটা রয়ে গেছে। এটা অবশ্যই অত্যন্ত বিস্ময়কর ঘটনা। নিন্দা বলল, আমাকে শুইয়ে দাও, আমি এই আনন্দ নিতে পারছি না। ফুড প্রো বলল, শুয়ে শুয়ে শ্যাম্পেন কিভাবে খাবেন ম্যাডাম? নিন্দা বলল, সেটা আমার বিষয়, গাধার কথা। টিভি পর্দায় ঝুনঝুন টুনটুন শব্দ হচ্ছে। এর মানে সরকারি জরুরি নির্দেশ প্রচারিত হচ্ছে। নিন্দা তাকালো। হবু মাদের প্রতি নির্দেশমালা, একের পর এক নির্দেশ প্রচারিত হচ্ছে। নির্দেশগুলোর দিকে তাকিয়ে থাকাও আনন্দের ব্যাপার। নিন্দার চোখে একটু পরপর পানি এসে যাচ্ছে। সে নির্দেশ ঠিকমতো পড়তে পারছে না। চন্দ্রমাতাদের প্রতি নির্দেশ, নিজের পছন্দের সব খাবার এখন থেকে বন্ধ। আপনাকে যে খাবার খেতে দেওয়া হবে তাই খাবেন। নিউজ চ্যানেলে ভিন গ্রহের প্রাণীদের নিয়ে অনুষ্ঠান দেখা বন্ধ। প্রাণীদের অবয়ব এবং আচার ব্যবহার চন্দ্রমাতাদের উপর মানসিক চাপ তৈরি করতে পারে। পৃথিবীতে উৎপন্ন হয় না এমন সব খাদ্য, যেমন মার্টিয়ান সালাদ, খাওয়া নিষিদ্ধ। ভূগর্ভের তৃতীয় স্তরে চলে যেতে হবে। মহাজাগতিক রশ্মির হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা। নিনিতা চন্দ্রমাতাদের প্রতি নির্দেশ করছে না। সে বিছানায় বসে আছে, দুই হাতে তার মুখ ঢাকা। সে কেঁদেই যাচ্ছে। ফুড প্রো বলল, আপনার আনন্দ দেখে এত ভালো লাগছে। সন্তানদের রোবটদের সন্তান ধারণের ক্ষমতা থাকলে আমি একটা রোবট দিতাম। তার নাম দিতাম সুশান। সুশান নামটা কেমন? চুপ করো। না, আমি চুপ করবো না। আপনি যেমন আনন্দ করছেন আমিও আনন্দ করছি। আজ আমি মানুষের মতো বেশি কথা বলবো। আপনার কান্না থামানো না পর্যন্ত আমি বকবক করতেই থাকবো। নিনিতা বলল, কোন কোথায়, সে কি করছে? ফুড প্রো বলল, হা করে পর্দায় চন্দ্রমাতাদের নির্দেশ করছে। আপনার এখন উচিত স্বামীর কাছে যাওয়া, তার কোমর জড়িয়ে ধরে কিছুক্ষণ নাচানাচি করা। আমি নাচের একটা প্রাচীন মিউজিক দিচ্ছি। এই প্রাচীন মিউজিক প্রাচীন পৃথিবীর একজন মহান সুরকার কম্পোজ করেছিলেন। তার নাম মোৎসার্ট। দেব? না, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। মানব সম্প্রদায়ের স্বভাবের মধ্যে একা থাকার বিষয়টি নেই। সে যখন একা থাকে তখন বাধ্য হয়ে থাকে। তখন তার কল্পনা থাকে অনেক মানুষ। বেশি জ্ঞানী হো না, চুপ করে থাকো। আমি তো আগেই বলেছি আজ আমি চুপ করে থাকবো না। আপনার আনন্দে আমার অংশ আছে। এখন আমি মোৎসার্টের অতি বিখ্যাত অপেরা সঙ্গীত দিচ্ছি। মোৎসার্ট বাজতে শুরু করেছে। নিন্দা বিছানা থেকে নামলো, কুনের পিছনে এসে দাঁড়ালো। নরম গলায় বলল, এসো কিছুক্ষণ নাচি। নিন্দা হাসছে, কিন্তু তার চোখ ভর্তি পানি। এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকাতে বলা আছে, মানব সম্প্রদায় নানান বিপরীতমুখী স্বভাবের মিশ্রণ। তারা দুঃখে অশ্রু বর্ষণ করে, আনন্দেও অশ্রু বর্ষণ করে। সভ্যতা। সভ্যতার দুটি ধারা। একটি ধারা ঊর্ধ্বমুখী, বসতি গ্রহে আকাশ ছোঁয়া অট্টালিকা তৈরি করা তার লক্ষ্য।
অন্য ধারা নিম্নমুখী। সেই ধারায় ভূগর্ভে প্রবেশ করানো হয়। সভ্যতা গড়ে ওঠে গ্রহের গভীরে। দ্বিতীয় ধারার সভ্যতা, যেটা নিম্নমুখী সভ্যতা, শ্রেষ্ঠ সভ্যতা বলে বিবেচনা করা হয়। এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকা, পৃষ্ঠা 1003। 4009 পৃথিবী অসংখ্য ছোট ছোট শহরে বিভক্ত। শহরগুলোর কোনো নাম নেই, তাদের জন্য পিন নাম্বার। নিনি তারা যে শহরে বাস করে তার নাম শহর 003 007 001/552। পিন নাম্বারগুলোর এক একটির অর্থ এক এক। এই অর্থ সাধারণ শহরবাসীর জানা নেই, জানার প্রয়োজনে নেই। এক এক শহরের পরিচালক এক একজন মেয়র। তিনি মানুষ নয়, হিউম্যানয়েড রোবট। শহরবাসীরা যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি তাৎক্ষণিকভাবে শহরবাসীর সমস্যার সমাধান করেন। শহরগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো সবই মাটির নিচে। শহরবাসী মাটির নিচ থেকে বাইরে আসার নিয়ম। আসতে হলে বিশেষ ধরনের সৌর স্যুট পরে আসতে হবে, এবং কেন বাইরে আসতে চায় তার জন্য মেয়রের কাছ থেকে অনুমতি নিতে হবে। দিনের বেলা বাইরে আসতে না দেওয়ার প্রধান কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি। পৃথিবীর আয়নোস্ফিয়ার নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাজাগতিক রশ্মি মানুষের জন্য অতি বিপজ্জনক হয়ে পড়েছে। জীবাণুমুক্ত পরিবেশ এবং অতি উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে মানুষ 300 থেকে 400 বছর পর্যন্ত বাঁচতে পারে। মানুষকে এতদিন বাঁচিয়ে রাখা শহরের জন্য কষ্টকর। ফুডপ্রো সব তৈরি করতে পারছে, কিন্তু বিশুদ্ধ পানি তৈরি করতে পারছে না। প্রতিটি শহরের জন্য বরাদ্দ করা পানি শহরবাসীকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। 100 বছর পার হওয়ার পর পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তারপরেও মানুষ খাবারে ব্যবহৃত পানি, চা, কফি খেয়ে যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারে। অনেকেই তা চায় না, তারা স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করে। শহরের মেয়র তা মঞ্জুর করেন। গত 300 বছর ধরে মানুষকে সর্বকর্ম থেকে মুক্ত করা হয়েছে। তাদের সব কাজ করছে রোবটরা। মানুষের প্রধান কাজ আনন্দে সময় কাটানো। মাটির নিচে অসংখ্য ফান সেন্টার আছে। কিছু কিছু যৌনপল্লী আছে। যৌনপল্লীতে পতিতা হিসেবে রয়েছে হিউম্যানয়েড রোবট। এরা অপরূপ রূপবতী, মানুষের মতো ছলাকলায় নৃত্য এবং গানে পারদর্শী। মাটির নিচে কৃত্রিম বন তৈরি করা আছে। বনে প্রাচীন পৃথিবীর প্রাণী বাঘ, ভাল্লুক, সিংহ ঘুরে বেড়াচ্ছে। এরা দেখতে অবিকল প্রাচীনকালের জীবজন্তুর মতো হলেও সবই রোবট। শহরবাসী ইচ্ছা করলে এইসব প্রাণী শিকারে যেতে পারে, তবে তাদের যথেষ্ট সাবধান হতে হয়, কারণ এইসব রোবট জন্তু হিংস্র এবং এরা রোবটের মূলনীতি মানে না। রোবটের মূলনীতি হলো আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মানুষের অনিষ্ট হবে এমন কিছু হতে দেব না। শিকারে যেতে হলে মেয়রের কাছ থেকে লাইসেন্স এবং অস্ত্র সংগ্রহ করতে হবে। স্ট্যাটিস্টিক্স বলে 70.21% মানুষ শিকার থেকে জীবিত ফেরে না। যারা ফিরে তাদেরকে পুরস্কার হিসেবে 100 ক্রেডিট দেওয়া হয়। বিনোদনের জন্য আগ্নেয়গিরি ভ্রমণের ব্যবস্থা আছে। তাপ নিরোধক পোশাক পরে জীবন্ত আগ্নেয়গিরির লাভার কাছাকাছি যাওয়া এবং ফিরে আসা। এই ভ্রমণও অত্যন্ত বিপজ্জনক, কারণ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে কোনো সময় অগ্ন্যুৎপাত ঘটতে পারে। স্ট্যাটিস্টিক্স বলে 60.73% মানুষ জীবিত ফিরতে পারে না। যারা ফিরে তারা 100 ক্রেডিট পায়। শহরগুলো বিচ্ছিন্ন দ্বীপের মতো, কারণ কোনো শহরের সঙ্গে অন্য কোনো শহরের যোগাযোগ নেই। এক শহরের মানুষ জানে না অন্য শহরে কি হচ্ছে। তার পেছনেও কারণ আছে। মহাজাগতিক রশ্মির কারণে হঠাৎ হঠাৎ কিছু ভাইরাসের মিউটেশন হয়। এমন এক ভাইরাসের নাম V305, যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা রোবট বিজ্ঞানীরা এখনো নিতে পারেননি। V305 ভাইরাসে শহরের যে কোনো একজন আক্রান্ত হলে অতি দ্রুত ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ে। শহরের সব মানুষের মৃত্যু ঘটে। শহর পরিত্যক্ত হয়, নতুন শহর তৈরি করা হয়। মোট কতগুলো শহর পরিত্যক্ত হয়েছে তার পরিসংখ্যান সরকারের কাছে আছে, কোনো মানুষের কাছে নেই। এই তথ্য মানুষের কাছে নিষিদ্ধ। যে সময়ে কথা বলা হচ্ছে
সেই সময় পৃথিবীর বাইরে কিছু কিছু জায়গায় মানুষ বসতি স্থাপন করেছে, যেমন মঙ্গল এবং বুধ গ্রহ, বৃহস্পতির 2টা চাঁদ এবং শনির বলয়ের ভিতরে 3টি চাঁদ। তারা সেখানে কি করছে বা সেখানে কি হচ্ছে শহরবাসীর কাছে সেই তথ্য নিষিদ্ধ। শহরবাসী সব রকম সুযোগ সুবিধা নিয়ে খাঁচায় বন্দি পশুর মতোই জীবনযাপন করছে। রোগ শৌখিন দীর্ঘ জীবন আনন্দে পার করে দেবার চেষ্টা। শহর যে সম্পূর্ণ উত্তেজনাহীন তাও বলা যাবে না। প্রধান উত্তেজনা লটারি। বছর জুড়েই নানান রকমের লটারির ব্যবস্থা আছে, যেমন বিশেষ নাগরিক লটারি। অল্প কিছু নাগরিক প্রতি বছর বসন্ত উৎসবের দিন এই লটারি জিতেন। শহরের অতি উন্নত অংশে তারা জায়গা পান, বিশেষ ধরনের সুযোগ সুবিধা পান। সেই বিশেষ সুযোগ সুবিধা কি তা নগরবাসীরা জানেন না। বিশেষ নাগরিক লটারিতে জেতা অতি সৌভাগ্যবান হলেই তারা জানেন। মহান সঙ্গীতকার আহান একজন বিশেষ নাগরিক। গুজব প্রচলিত আছে যে পানির তীব্র সংকটের সময়ও বিশেষ নাগরিকদের জল তেলের সুবিধা আছে। মিথ্যা পানি না, সত্যিকার পানির একটি রিজার্ভ। তবে এই গুজব সত্যি নাও হতে পারে। মুক্তি লটারি। এই লটারি 2 বছর পর পর হয়। যারা এই লটারি জিতেন তারা পৃথিবীর কঠিন পরিবেশ থেকে মুক্তি লাভ করে। মানুষের নতুন আবাস চাঁদ বা মঙ্গলে তাদের স্থান হয়। চাঁদ বা মঙ্গলের জীবন যে খুব আনন্দের জীবন তা নয়, কঠিন পরিশ্রমের জীবন। তারপরেও বেশিরভাগ মানুষ আশা করে কোনো এক সময় তারা মুক্তি লটারি জিতবে, পৃথিবীর গহ্বর থেকে বের হয়ে আসবে। খুপড়ির মতো ঘরে কর্মহীন জীবনযাপনের চেয়ে মুক্ত হাওয়ায় কঠিন পরিশ্রম করাকে তারা শ্রেয় মনে করে। সুপার লটারি। এই লটারি 4 বছরে একবার হয়। একমাত্র লটারি যা ইচ্ছা করলে কেউ গ্রহণ নাও করতে পারে। যারা সুপার লটারি জেতেন তারা সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের দিকে যাবার সুযোগ পান। মনুষ্য বাসযোগ্য সম্পূর্ণ নতুন একটি গ্রহ খুঁজে বের করার যেমন আনন্দ আছে, তেমন কঠিন হতাশাও আছে। মহাকাশযান শত শত বছর পার করেও এমন কোনো গ্রহ নাও পেতে পারে। অতি বিপজ্জনক সুপার লটারি কেউ প্রত্যাখ্যান করেছে এমন বর্জ নেই। সেই সময় পৃথিবী অপরাধমুক্ত পৃথিবী, অপরাধের কোনো সুযোগ নেই। প্রতিটি মানুষের উপর সার্বক্ষণিক নজর রাখছে মহা কম্পিউটার সিডিসি। জন্মের পরপর সবার শরীরে একটি মনিটর চিপ ঢুকিয়ে দেওয়া হয়। এই চিপ সারাক্ষণ সিডিসির কাছে খবর পাঠাতে পারে। কেউ কোনো কারণে উত্তেজিত হওয়া মাত্র ঘরের 3D ক্যামেরা চালু হয়ে যায়। একজন মনোবিজ্ঞানী যে কিনা রোবট, তার ছবি পর্দায় ভেসে ওঠে। মনোবিজ্ঞানী হাসি মুখে প্রশ্ন করে, আপনার কি সমস্যা, কি কারণে বিচলিত বোধ করছেন? আসুন কিছুক্ষণ গল্প করি। তার আগে একটা ওষুধ খেলে কেমন হয়? আপনি ফুডপ্রোর কাছে যান, সে আপনাকে 2টো ওষুধ দিবে। প্রথমে খাবেন নীল রঙের ট্যাবলেট, তারপরে 5 মিনিট পরে খাবেন লাল রঙেরটা। তারপরেও অপরাধ হয়, ভয়ঙ্কর রকমের অপরাধ, হত্যাকাণ্ড। স্ত্রী স্বামীকে মেরে ফেলেন কিংবা স্বামী স্ত্রীকে। দীর্ঘদিন ছোট্ট একটা ঘরে থাকার কারণে এটা ঘটে। মনোবিজ্ঞানের ভাষায় কেবিন ফিভার। অপরাধীকে শাস্তি দেওয়ার বিধান নেই, তাকে নিয়ে যাওয়া হয় লাল কুঠিতে। সেখানে বিশেষ ব্যবস্থায় তার স্মৃতি নষ্ট করে দেওয়া হয়। তার নতুন জীবন শুরু হয়, শিশু থেকে ক্রমে ক্রমে বড় হওয়া। লাল কুঠিতে যারা যায় তারা আর কখনো মূল শহরে ফিরতে পারে না। শহরে মানুষের জন্য প্রচুর আনন্দ উপকরণ থাকলেও তারা মূল আনন্দ পায় ক্রেডিট জমিয়ে। 100 বছর পার হবার পর যখন খাবার পানি বন্ধ করে দেওয়া হবে, তখন ক্রেডিট খরচ করে পানি কেনা যাবে। 1 ক্রেডিটের বিনিময়ে 30 দিনের পানি। উপহার হিসেবে ক্রেডিট লেনদেনের ব্যবস্থাও আছে। সাধারণত স্বামী স্ত্রীর ভিতরে ক্রেডিটের লেনদেন হয়। মূল কম্পিউটার সিডিসি প্রায় কিছু ক্রেডিট বিতরণ করে। কোনো কোনো ভাগ্যবানের 3D পর্দায় হঠাৎ লেখা ওঠে, অভিনন্দন, কম্পিউটার সিডিসি আপনাদের দুজনকে 5 ক্রেডিট করে দিচ্ছি, আপনাদের জন্য উপহার। অপরাধীর যার স্থান হয়েছে লাল কুঠিতে, তার সমস্ত ক্রেডিট সরকার নিয়ে নেয়। পরে এইসব ক্রেডিটই সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তাও করা হয় লটারিতে। 4009 পৃথিবী লটারির পৃথিবী, আনন্দময় দুঃস্বপ্নের পৃথিবী।
সেই পৃথিবী শাসন করে রোবটরা। রোবট বিজ্ঞান তখন উন্নতির চরম শিখরে। রোবট তৈরিতে ব্যবহৃত হচ্ছে ন্যানো চিপস, যা মানুষের দৃষ্টিসীমার বাইরে। অসাধারণ তার ক্ষমতা। পৃথিবীতে এসেছে SF হিউম্যানয়েড রোবট, সিলিনিয়ামের S এবং ফ্রেন্সিয়ামের F থেকে SF। এরা মুক্তবুদ্ধি রোবট, দেখতে অবিকল মানুষের মতো, আচার ব্যবহারও সেরকম। সাধারণ রসিকতা হিসেবে বলা হয়, একটি SF রোবটকে মানুষের কাছ থেকে আলাদা করার 3টি উপায়। 1. SF রোবটরা মানুষের চেয়ে বেশি কৌশলজীব। 2. SF রোবটদের লজ্জা মানুষের চেয়ে বেশি। 3. SF রোবটরা মানুষের চেয়ে দ্রুত প্রেমে পড়ে। SF রোবটরা মানুষের মতোই নাগরিক ক্ষমতার অধিকারী। তারাও লটারিতে অংশগ্রহণ করতে পারে। SF নারী রোবটরা গর্ভধারণে সক্ষম, তবে তাদেরকে সেই অধিকার এখনো দেওয়া হয়নি। শোনা যাচ্ছে পরীক্ষামূলকভাবে কিছু SF নারী রোবটকে মাতৃত্বের লাইসেন্স দেওয়া হবে। সেই ক্ষেত্রে এগ এবং স্পার্ম দুটোই নেওয়া হবে মানুষের কাছ থেকে। নারী SF রোবট শুধুই গর্ভধারণ করবে। আয়না মানব। কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে রোবট বিজ্ঞানীদের তৈরি SF রোবট। এদের নাম আয়না মানব। আয়নায় মানুষকে যেমন দেখায় এরা সেরকম, মিরর ইমেজ। এনসাইক্লোপিডিয়া গ্যালাকটিকা। এটা কি কোনো স্বপ্ন দৃশ্য? রিন্তা অবাক হয়ে তাকিয়ে আছে। আয়নার সামনে একজন মেয়ে বসে চুল আঁচড়াচ্ছে। মাথায় চুলে জট লেগে গেছে। সে জট ছাড়ানোর চেষ্টা করছে। মাঝে মাঝে চিরুনির টান প্রবল হচ্ছে। মেয়েটির ব্যথায় উফ শব্দ করছে। আয়নায় মেয়েটির খানিকটা চেহারা দেখা যাচ্ছে। এমন রূপবতী মেয়ে শুধু স্বপ্নেই দেখা যায়। নিনিতা পুরোপুরি নিশ্চিত হলো সে স্বপ্ন দেখছে, অন্য ধরনের স্বপ্ন। তার কল্পনায় নিশ্চয়ই অতি রূপবতী কোনো মেয়ের ছবি ছিল। সেই ছবি স্বপ্নে ধরা পড়েছিল। নিন্দা বলল, কে? মেয়েটি তার দিকে ফিরল, উঠে দাঁড়ালো এবং মিষ্টি গলায় বলল, আমার নাম নীল। ম্যাডাম, আপনার ঘুম কি পুরোপুরি কেটেছে? আপনাকে কি কফি দিতে বলবো? নিনিতা স্পষ্ট চোখে চারদিক দেখছে। এই তো পাশেই কোন ঘুমোচ্ছে, গভীর ঘুম। ঘড়িতে বাজছে 7:10। কোন 8টার আগে ঘুম থেকে কখনো ওঠে না। ঘরের ভিতরে নরম আলো। নিনিতা বিছানায় উঠে বসতে বসতে বলল, তুমি কে? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমি আমার নাম বলেছি, আবারও বলছি, আমার নাম নীল। তুমি ঘরে ঢুকেছো কিভাবে? সেন্ট্রাল কম্পিউটার ব্যবস্থা করেছি যেন আমি ঘরে ঢুকতে পারি। নিনিতা বলল, আমি কিছু বুঝতে পারছি না। তুমি দয়া করে আমার হতভম্ব ভাব কাটানোর ব্যবস্থা করো। পুরো ব্যাপারটা ব্যাখ্যা করো। ম্যাডাম, আজ আপনার স্বামীর জন্মদিন। আপনি তাকে কি উপহার দিবেন তা নিয়ে চিন্তিত ছিলেন। সেন্ট্রাল কম্পিউটারের কাছে পরামর্শ চেয়েছিলেন। সেন্ট্রাল কম্পিউটার আমাকে উপহার হিসেবে পাঠিয়েছে। তোমাকে উপহার হিসেবে পাঠিয়েছে? হ্যাঁ ম্যাডাম, আমি SF টাইপ হিউম্যানয়েড রোবট, আয়না মানবী। আমি আপনার স্বামীর আনন্দ সঙ্গী হিসেবে কিছুদিন থাকবো, তারপর চলে যাব। আপনার স্বামী জন্মদিনের উপহার বিস্তারিত অল্প কিছু। নিনিতা বলল, আমি CDCর কাছে পরামর্শ চেয়েছিলাম, তাকে বলিনি উপহার সরাসরি পাঠিয়ে দিতে। ম্যাডাম, কিছু সিদ্ধান্ত CDC নিজেই নিয়ে নেয়। তার কাছে পরামর্শ চাওয়ার এই বিপদ আছে। উপহার হিসেবে তোমাকে আমার একেবারেই পছন্দ হয়নি। মিন বলল, ম্যাডাম, এই উপহার আপনার স্বামীর পছন্দ হবে। যেহেতু জন্মদিনটা তার, উপহার পছন্দটাও তার। আপনার পছন্দ অপছন্দ অর্থহীন। নিন্তা বলল, উপহার হিসেবে তুমি অশ্লীল, অরুচিকর।